রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আর আজকে যেদিনের ভিডিওটা দেখছো এটা ছিল বুধবারের ভিডিও। এখন করে তো ভিডিওগুলো তোমাদের সাথে একদিন অন্তর শেয়ার করছি, তাই তোমাদের পেতে না একটু লেট হচ্ছে। আসলে কি বলো তো, পিসি কাজ করতে আসছে না। আর সত্যি কথা বলতে পিসি যেটুকু করে না ওইটুকুই আমার কাছে একটা বড় হেল্প হয়ে যায়। কিন্তু যেহেতু পিসি আসছে না, আর প্রত্যেক দিন ওই অত বাসন মাজা, ওপর নিচ ঘর মোছা সব করতে গিয়ে না দিনের শেষে কি হচ্ছে বলো তো, ভিডিও যদি শ্যুটও করছি না, আমি এডিট কমপ্লিট করতে পারছি না। তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওগুলো একটু লেটে যাচ্ছে। আর এই যে প্রেশারটা এটা সেই জন্মাষ্টমী থেকে শুরু হয়েছে, যার ফলে তো আমার কোমর পিঠ দিয়ে এত ব্যথা না, আমি বেশিক্ষণ ফোন নিয়ে এডিটও করতে পারছি না, যার জন্য না তোমাদের কাছে ভিডিওগুলো একটু পরে পরে পাচ্ছ। তো তোমরা কদিন একটু প্লিজ অ্যাডজাস্ট করে নাও, একদম পুরোপুরি ফিট হয়ে নেই, তারপরে আবার তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করব। তো এদিকে দেখো, সকালবেলা উপরে সেরকম আজকে কোনো কাজ করিনি, কারণ বললাম না মানে শরীরটা ভালো না, যার জন্য উঠতে পারছিলাম না। উঠবো কি, প্রচণ্ড শিরদাঁড়াটায় ব্যথা করছিল, তো এপাশ ওপাশ করতে করতে না উঠতে একটু লেট হয়ে গেছে, যার জন্য উপরে আর সেরকম কোনো কাজ করিনি। সোজা নিচে এসে এখানে কৌশিকের জন্য লাঞ্চের প্রিপারেশানে বসে পড়েছি। আর দেখো, কোথাও একটু শান্তিতে রান্না করব তা না, প্রথম দিকে কারেন্টটা ছিল, দিয়ে চলে গেল কারেন্ট। আর এই সকালবেলা কারেন্ট গেলে না ভীষণ কষ্ট হয়। কারণ কি জানো, অন্য সময় মানে বেলার দিকে যে রান্নাগুলো করি না, ওগুলো আমি অনেক সময় একদম লো হিটে আস্তে আস্তে রান্না করি, কিন্তু সকালবেলা তো প্রচণ্ড তাড়াহুড়ো থাকে, একদম ফুল দমে গ্যাস দিয়ে রান্না করি। তো এই দিকে তো একটা করে তরকারি হয়, ওইদিকে ভাত হচ্ছে, তার মধ্যে রুটি করতে হবে, সব কিছু দিয়ে না একটু মানে বসতে পারি না, তো পুরো মানে ছুটোছুটি থাকে সকালবেলা। আর এই যে কারেন্টটা ছিল না, এত কষ্ট হচ্ছিল না, যার জন্য তোমাদের সাথে সকালবেলা না আজকে আর বেশি ভিডিও শেয়ার করতে পারিনি। এই যে বাঁধাকপিটা রান্না করছিলাম না, এটা ওই ফোনের ফ্ল্যাশ আলো জেলেই করছিলাম, নাহলে কতটা কি হলুদ টলুদ দিলাম কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর এইদিকে দেখো, কৌশিককে রেডি করে দিয়েছি, ও বেরিয়ে গেল। আর দেখো কীরকম রোদটা উঠেছে, কদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি ছিল, আর এই যে বৃষ্টিটা কমেছে তারপর থেকে যা রোদ দিচ্ছে, মানে বলতে পারো 6:30টার মধ্যেই একদম এত কড়া রোদ হচ্ছে না, ছাদে যাওয়া যাচ্ছে না। তো কৌশিক বেরিয়ে গেলে এখানে আমি আমার মুসলিটা বানিয়ে নিচ্ছি। আর জানো তো, মুসলির মধ্যে ওই অ্যাপ্রিকটের টুকরোগুলো দেওয়া থাকে, আমার খেতে এত দারুণ লাগে না, আমি তো বেছে বেছে ওই অ্যাপ্রিকটের টুকরোগুলোকে জানো তো আগে খেয়ে নিই। লাস্টের দিকে দেখা থাকে মুসলির মধ্যে আর অ্যাপ্রিকটের টুকরোগুলোই নেই। তো কৌশিক বেরিয়ে গেলে ওই জামাটা চেঞ্জ করে না ছাদে এসছি, কারণ ঠাকুরের অনেকগুলো জামা কাপড় জমেছিল, কাচতে পারিনি। গত সপ্তাহেও তো ভালো আজ বৃষ্টি কাল বৃষ্টি ছিল, তারপরে সময় পাচ্ছিলাম না। তো আজকে কৌশিক বেরিয়ে গেলে ভাবলাম না আজকে করতেই হবে, না হলে ও বেলা আর কি ঠাকুরের ওখানে কাপড় পাততে পারবো না। আর দেখো, আকাশটা এত সুন্দর হয়ে রয়েছে না, ভীষণ ভালো লাগছিল। কিন্তু সব থেকে কষ্টকর ছিল এখন এই রোদটার মধ্যে বসে বসেই আমাকে ঠাকুরের জামা কাপড়গুলোকে কেচে নিতে হবে। অনেকগুলোই বললাম না জামা কাপড় ছিল, এবার আজকে যদি না কাচি না, কালকে তো বৃহস্পতিবার, ওই বৃহস্পতিবারে জামা কাপড় কাচবো, তারপর সেগুলো শুকোবে, তারপর ঠাকুর পরিষ্কার করে পুজো দেবো, সে তো প্রচুর সময় লেগে যাবে, অত সময় তো আর দিনের বেলা পাওয়া যায় না। তো ভাবলাম আজকেই তাহলে করে নিই। তো এগুলো না আরও মানে একদম যদি আরেকটু সকালে উঠতে পারতাম তাহলে মানে সকালের দিকে এসেই করে নিতাম, তবে যেহেতু উঠতে একটুখানি দেরি হয়ে গেছে তাই আর করা হয়নি সকালবেলা, সেই জন্য এখন করে নিচ্ছি। আর এইগুলো করতে মানে ঠাকুরের জামা কাপড় কটা কেচে মেলতে বড়জোর 10 মিনিট লেগেছে। আর এই যে ছাতে কাছে জল দিচ্ছি, খুব বেশি হলে এটাও ধরো ওই 7-8 মিনিট মতো লেগেছে। তারপরে জানো তো, মানে ঘরে যেই এসেছি, এসে আমি 10 মিনিট আগে শুয়ে পড়েছি, এত গরম লাগছিল না, প্লাস ঘামে না নাইটিটাও পুরো ওপরের দিকটা যেন ভিজে গেল, এত রোদ আর তেমনি গরম ছিল। তো ওই যে এখানে বললাম না উপর মানে নিচে এসে একটুখানি রেস্ট নিয়েছি, তারপরে এই যে আবার কাজে লেগে পড়েছি। সংসারের কাজ দেখবে মুখে বলা যাবে না কি করেছি সারাদিন, কিন্তু খুচখাচ এত কাজ থাকে না, সেগুলোকে মানে করতেও হবে, ফেলেও রাখা যাবে না। তো সেই রকম অনেক কাজই দেখবে আমাদের সংসারে কিন্তু মিলেমিশে থাকে। তো এখানে না প্রথমে ভেবেছিলাম আজকে বেড কভারটা চেঞ্জ করব না, কিন্তু কি মন হলো না চেঞ্জ করেই দেই, ভালো লাগছে না। এই চাদরটা তো অনেক দিন পাতা হয়ে গেছে, সেরকম একটা নোংরা হয়নি, কিন্তু দেখবে একঘেয়ে চাদর পাতলে না মানে অনেক দিন হয়ে গেলে না আর ভালো লাগে না, তখন ঘরের লুকসটা চেঞ্জ করার জন্য কিন্তু চাদরটা একটু চেঞ্জ করলে বেশ ভালোই লাগে। তো এখানে তো সেই জন্যই ভাবলাম তাহলে চাদরটা চেঞ্জ করেই দেই। আর এখানে বিছানার নিচে না কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেও সমস্ত জায়গার জিনিস এখন জায়গায় রেখে দিচ্ছি। বিছানার নিচে এই কটাই দেওয়া ছিল, আর সেরকম কিছু দেয়া নেই, কারণ ওয়াশিং মেশিনে এক মেশিন ভরা আছে, আজ কাচছি কাল কাচি করে আর কাচাই হচ্ছে না। কারণ কি বলতো, এখন তো নিজে কাজটা আমার বেশি থাকছে, পিসি আসছে না বলে, এর মধ্যে যদি জামা কাপড় ছাতে দেই, সেই জামা কাপড় কাচা মেলা তোলা সে বহুত কষ্ট, যতই মেশিনে কাচি তুলে আনা মেলা গোছানো সেটাও একটা চাপের ব্যাপার। তো
তো যাই হোক, দেখো এদিকে কিন্তু বিছানার চাদরটাকেও তুলে নিয়েছি, দিয়ে এখন এই যে খাটের মাথাগুলো না একটুখানি মুছেই নিলাম। আসলে কি বলতো, যদি চাদরটা পাতা থাকতো না আর কি, যে চাদরটা পেতেই রাখবো সেই চাদরের ওপর বসে যদি এইগুলো করি না, আমার কেন জানি না মনে হয় খাটের ওইখানে কোনায় একটু হলেও ধুলো পড়ে থাকবে, তো সেটা তো আর রাখা যায় না। তো সেই জন্য যেদিনকেই না এইভাবে বেড কভারটা চেঞ্জ করি সেদিনকেই কিন্তু খাটটাকে ভালোভাবে মুছে নেই। আর জানো তো, এই যে খাটের ডিজাইনগুলো দেখো না তোমরা তো অনেকেই বলো খুব ভালো লাগছে দেখতে, কিন্তু এই প্রত্যেকটা ডিজাইনের ভাঁজে ভাঁজে এত ধুলো জমে থাকে না, মানে হাত দিলেই মোটা করে ধুলো হয়ে যায়। যদিও ধরো সপ্তাহে একদিন করে মোছা হয়, তবুও যেন একটা ধুলো থেকেই যায়। তো এদিকে বেড কভারটাকে সুন্দর করে টান টান করে পেতে নিয়েছি। আর এখন আমার সবথেকে অসহ্যের একটা কাজ করছি, সেটা হচ্ছে এই যে বালিশের কভারগুলোকে পরানো। এই বালিশের কভার পরানো বলো খোলা বলো, দুটোর একটাও আমার করতে ভালো লাগে না, খুব অসহ্য ধরনের লাগে। তাও তো এই যে বেড কভারটা দেখছো না, এর সাথে যে বালিশের কভারগুলো ছিল, তাও তো এগুলো বড় বড়। অনেক বেড কভার থাকবে দেখবে, মানে এই কভারের কাপড়গুলো এত কম দেওয়া থাকে না, বালিশটা নিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয় বাবা, ঢোকরে ঢোকরে। আর এইদিকে দেখো এত গরম লাগছে, আমি যদিও জানো তো এখন ফ্যানটা আস্তে আস্তে চালিয়েই কাজ করছি, প্রচণ্ড গরম লাগছে, তবুও যেন কাজ করতে করতে না সেই ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে না, এত পরিমাণ গরম লাগছে। আর এখন দেখবে আমরা এমন একটা ওয়েদারের মধ্যে বাস করছি, মানে এই ঠান্ডা লাগে তো এই গরম লাগে, রাত্রের দিক হলে ফ্যানটা যদি ফুল স্পিডে দেওয়া থাকে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, আবার সেটা সকালবেলা হলেই গরমে পরিণত হয়ে যাচ্ছে। যার জন্য জানো তো প্রত্যেক দিন ওই চাদরটাকে না রাতে যখন শুই পায়ের কাছে রেখে দিতেই হয়, যদি ভোরবেলা লাগে। তো এইদিকে এখন এই যে জানলাগুলোকে খুলে নিচ্ছি। আর মাঝে তো জানো তো এই ঘরের গাছগুলোকে তো সেরকম একটা জল দেওয়ার দরকার পড়তো না, বৃষ্টি পড়তো, ছাট আসতো, গাছ মোটামুটি ভেজাই থাকতো, কিন্তু যা রোদ দিচ্ছে না, গাছগুলোকে স্প্রে করার সাথে সাথে যেন ভালো মতো গোড়াতে জল দিতে হচ্ছে, নাহলে না পাতাগুলো দেখছি কেমন যেন ওরা নুইয়ে নুইয়ে পড়ছে, বলছে ওরে জল দিলে আমরাও থাকতে পারছি না। তো সেই জন্যই দেখো সকালবেলা গাছগুলোকে এখন খুব ভালোভাবে আগে স্প্রে বোতলে না জল ভালো করে একদম ভর্তি করে নিয়েছি, দিয়ে পাতাগুলোকে ভালোভাবে স্নান করিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে চাল ধোয়া জল। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে আমি আমার ঘরের গাছগুলোতে কি সার দেই, তো ঘরের গাছে সেরকম কোনো সার দেওয়া থাকে না, যেভাবে দেখো না আমি গাছ বসাই সেইভাবেই গাছ বসিয়েছিলাম। আর তারপর সার বলতে এই যে চাল ধোয়ার জল, তারপর ধরো ডাল ধোয়া জল, এই জলগুলো কিন্তু দেই, এতে দেখি গাছের কিন্তু বেশ ভালো বাড়ন্ত থাকে। তো ওদিকে গাছ কটাতে না আগে জল দিয়ে দিলাম, প্রচণ্ড রোদ উঠেছে তো সেই জন্য ওদেরকে আগে জল দিয়ে দিলাম, তারপরেই এখন ঘরের যা বাদবাকি কাজ আছে সেগুলোই আর কি করবো, আর তোমাদের সাথে শেয়ারও করবো। আমার গত ভিডিওতে পিয়া লিখেছিলে যে তোমার শাড়ির সাথে অক্সিডাইজটা ভালো লাগছিল না, একটু গোল্ডের কিছু পরতে পারলে ভালো হতো। হ্যাঁ গো, আমারও কেমন কেমন যেন লাগছিল, কিন্তু যেহেতু ট্রেনে করে যাচ্ছি তাই গোল্ড তো টোটালি অ্যাভয়েড করতে হবে। আর আমার কাছে না সেরকম ছোটোর মধ্যে না ইমিটেশনের কিছু নেই, আমাকে কিনতে হবে, যার জন্য সেদিনকে বাধ্য হয়েই আমাকে অক্সিডাইজগুলোই পরতে হয়েছে। কি বলতো, আগে তো বাইরে থাকতাম, তখন এত কিছু যাওয়া হতো না, কিছু করা হতো না, তাই জন্য না এগুলোর খুব একটা প্রয়োজন পড়তো না। কিন্তু এখন যেহেতু বাড়িতে থাকি, এদিক ওদিক যাওয়া থাকে, তারপরে ধরো পুজো টুজোর সময় এরভাবে একটুখানি সাজুগুজু করতে ইচ্ছা করে, তো সেই জন্য ভেবেছি এই পুজো পারপাস কিছু একটা মানে কিছু কিনবো, আর যা কিনবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। ঠিক যেমন এই যে লিপস্টিকটা তোমাদেরকে গত ভ্লগে বললাম না কেন কিনেছিলাম, তোমাদের সাথে তো সেদিনকে শেয়ার করা হয়নি। তো দেখো এই যে শেডটা কিনেছি, এটা না একদম পুরো প্রপার লাল না, তবে অনেকটাই কিন্তু লালের টাচ রয়েছে। তো এই কালারের লিপস্টিক একটাও ছিল না, তো সেই জন্য এই লিপস্টিকটাই নেওয়া হয়েছে। আরও বেশ কিছু কেনার ইচ্ছা আছে, কারণ কি বলতো এই লিপস্টিকগুলো না মানে ধরো এই বছর কিনলাম তো আগামী ধরো 2 বছর আমার খুব ভালোভাবে চলে যায়, তারপরে আবার শেষ হয়ে যায়। তো সেই রকমই না অনেকগুলো লিপস্টিক ওরকম শেষ হয়ে গেছে, তারপরে ঠিকঠাক ঠোঁটে আর কি বসছে না, ফেটে ফেটে যাচ্ছে আর কি, অনেক দিন হয়ে গেছে। তো সেই সমস্ত কালারগুলোই আবার কিনবো, তবে কি কালার কিনবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। নাহলে দেখবে কোথাও যাওয়ার সময় না ওই সমস্ত কিছু সাজগোজ করার পর লিপস্টিকটা যদি ঠিকঠাক না বসে, যদি ফাটা ফাটা হয়ে যায় না, পুরো লুকসটাই মুখে চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্যই ভেবেছি কিনবো, তো দেখি কবে কী করা যায়। তো আর কত ভিডিওতে কমেন্ট করেছিল রুমকি ব্যানার্জি আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে তুমি সব কাজ কত পরিপাটি করে করো, ঝটপট করে ফেলো। আমি অনেক চেষ্টা করি সব কাজ ঝটপট সেরে ফেলার, কিন্তু কিছুতেই পেরে উঠি না। দেখো একদিনে তো হয় না, আমিও তোমাদেরকে বহুবার বলেছি বিয়ের আগে আমি কিচ্ছু কাজ পারতাম না, এই বিয়ের পরে সমস্ত কাজ করা, কোনখানে কোন কাজটা করলে আমার সুবিধা হবে এইগুলো কিন্তু আমাকেই প্ল্যান মাফিক করতে হয়। আর একটুখানি দেখবে একটু প্ল্যান করে কাজ করো যে এই কাজটা করি তার ফাঁকে এই কাজটা করে ফেলবো, তখনই দেখবে তোমার মতো করে কিন্তু তুমিও গুছিয়ে কাজ করতে পারবে। তবে এই জিনিসটা যে আমার ভিডিও দেখছো বলে তোমাকে একদিনেই সেটাকে অ্যাচিভ করতে হবে এই ধারণা রেখো না।
অল্প অল্প করে চেষ্টা করো না, দেখবে ঠিক হয়ে যাবে। তো এইদিকে বললাম না মেশিনের মধ্যে এমনিতেই অনেক জামা কাপড়, তো সেই জামা কাপড়গুলোর মধ্যেই আবার বিছানার চাদরটা ঢুকিয়ে দিলাম। আর এই দেখো এই শাড়িটা হচ্ছে মার কাছ থেকে নিয়ে এসেছি। এটা নতুন শাড়ি না, এটা পুরনো শাড়ি, বিয়ের আগেও আমি পরেছিলাম। তবে না মা এখন আর এতটা ডিপ কালার পরতে চাইছে না। তো মা বললো তাহলে শাড়িটা নিবি? আমি বললাম তাহলে দাও, আমার তো ওই কালারের শাড়ি একটাও নেই। আর ওই শাড়িটা না মায়ের আমার খুব পছন্দ, ওটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি। যখন প্রথম হ্যান্ডলুম শাড়ি উঠেছিল তখন ওইটা কেনা হয়েছিল, এত পছন্দের ছিল শাড়িটা। তো সেই জন্য মাকে বললাম যে তুমি যতক্ষণ পরছো না তাহলে আমাকে দাও, শাড়িটা নরম সরম আছে, আমি টুকটাক এদিক ওদিক কোথাও গেলে একটুখানি পরতে পারবো। স্পেশালি কী বলো তো, পুজো পারপাস, নাহলে তো দেখো সবসময় যেখানেই পুজো ওই লাল শাড়িটা সবসময় তো এক শাড়ি পরতে ভালো লাগে না। তো সেই জন্য ওই শাড়িটা একটু নিয়ে এসেছি, এখনও জানি না কোথায় কি পরে যাব। তো শাড়িটা না আনার সময় একটুখানি ধুলো লেগে গেছিলো, ব্যাগের মধ্যে কী সব ছিল আমি বুঝতে পারিনি, কেমন যেন একটা ধুলো ধুলো লাগছিলো। তো ভাবলাম একবারে কেচেই তারপরে আলমারির মধ্যে ঢোকাবো। আর কি মার এই শাড়িটা না আলমারির মধ্যে ছিল না, ওই মা একটা ব্যাগের মধ্যে পুড়ে রেখে দিয়েছিল আর কি, সব শাড়ি তো আর আলমারির মধ্যে ধরে না। তো সেই জন্য ভাবলাম তাহলে একবার কেচে নিয়ে তারপরে ওয়ার্ড্রপের মধ্যে একদম ঢুকিয়ে দেবো। আর তোমাদের সাথে তো আমি এতক্ষণ গল্প করছি, কাজ করছি, করতে করতে এত ক্লান্ত হয়ে গেছি। নাই দেখো এখানে পুরো পৌনে 1 বোতল জল ছিল, পুরো একবারেই শেষ করে দিলাম। জলটা যে কোথায় ঢুকলো আমি বুঝে পেলাম না, এত জল তেষ্টা পেয়ে গেছিলো। তো এরপর না নিচে এসে সোজা একটুখানি গেছিলাম দোকানে, কারণ কৌশিকের আবদার, ওকে একটুখানি মাটনের চর্বি কারি করে দিতেই হবে। যার জন্য দেখো আবার মাটনের চর্বিও নিয়ে এসেছি। আর বাপি তো এইসব চর্বি টর্বি খাবেই না, এত তৈলাক্ত জিনিস তো বাপি টোটালি অ্যাভয়েড করে। তো সেই জন্য এদিকে তো মাছের ঝোল করতেই হবে, আর মাছ তো আগের থেকে আনাই ছিল, সেই রবিবারে কৌশিক এনে দিয়ে গেছে। তো ওই মাছ তো আর কিছু করা যাবে না, তো সেই জন্যে আজকে এখন রান্না করব হচ্ছে মাছের ঝোল, আর তার সাথে করব হচ্ছে এই যে মাটনের চর্বি এনেছি, চর্বিটা কারি করব। নিজের রান্না বলে বলছি না, খেতে না দারুণ লাগছিল। আর কি বলতো, দারুণ লাগার আরেকটাও কারণ আছে, অনেক দিন পর করলাম, লাস্ট কবে খেয়েছি একদমই ভুলে গেছিলাম। আমার না মাটনের চর্বি খেতে ভীষণ ভালো লাগে, আর এইভাবে যদি কারি করা যায় না দারুণ লাগে। তবে এটা তাদেরই ভালো লাগবে যাদের মাটনের চর্বিটা খেতে ভালো লাগে, যাদের খেতে ভালো লাগে না তাদের পক্ষে এটা খাওয়া ভালো লাগবে না। আর কি বলো তো, মাটনের চর্বি করলে না একটাই সমস্যা, ওই যখনই খেতে হয় গরম করে খেতে হয়, নাহলে চর্বিগুলো জমে এমন শক্ত হয়ে যায় না, তখন তো আর ঠিকঠাক খাওয়াই যায় না। তো এইদিকে দেখো এখানে মিক্সারের জারের মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা, রসুন, আদা, টমেটো নিয়ে নিয়েছি, এটা আর সাথে জিরেও দিয়েছিলাম। তো এইটা দিয়ে একটা হচ্ছে পেস্ট হবে। আর এদিকে কী কী দিচ্ছি চলো তোমাদের সাথে এক এক করে শেয়ার করি। রান্নাটা দুর্দান্ত হয়েছিল। তো এখানে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কাটাই ফোড়নে দিয়েছিলাম, জিরে আজকে আর দেইনি। তার মধ্যে এইভাবে আর কি একটা আলুকে 4 পিস করেছি। তো এইভাবে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরেই পেঁয়াজগুলো দিয়েছি, না হলে না পেঁয়াজটা আগে দিলে পেঁয়াজগুলো না খুব একদম পোড়া পোড়া হয়ে যায়। তো সেই জন্য আলুটা একটু ভেজে নিয়েই তারপরে এখানে পেঁয়াজটা দিয়েছিলাম। আর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হতেই এখানে দিয়ে দিলাম হচ্ছে টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। আর এইভাবে আবারও নাড়াচাড়া করতে করতে টমেটোটা যেই গলতে শুরু করেছিল তখন যে দেখলাম না যে মশলাটা করলাম, সেই মশলাটা দিয়েছিলাম। দেওয়ার পর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি মিট মশলা দিয়েছি। তো সেটা দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না দেখো মশলাটা এইভাবে তেল ছেড়ে শুকিয়ে এসছে। আর এখন এখানে একটুখানি টক দই অ্যাড করে আবারও ভালো করে নাড়াচাড়া করে যে চর্বিটা ছিল মাটনের সেটাকেই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই সময় এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল না, এমনিই খিদে পেয়ে যাবে। তো একটুখানি ঢাকা দিয়েছিলাম যাতে মাটনের চর্বিগুলো একটুখানি নরম হয়ে যায়, নাহলে একদম তো পুরো শক্ত মতো ছিল। তো দেখো এরই মধ্যে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছি। তারপর একটুখানি জল দিয়ে নিয়েছিলাম, দিয়ে এই মিনিট 10 মতো একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তারপরেই দাঁড়াও তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এখানে এখন আর কি মাটনের চর্বি কারিটা একটু ফুটুক, আর সেই ফাঁকে যে বাসনগুলো হয়েছে সেই বাসনগুলোকে মেজে নেই, কারণ এরপরে আবার রান্নার বাসনগুলো বেরোবে। তো এই বাসনগুলো মাজা না হলে তো আবার ওই বাসনগুলো নামাতে পারবো না। এই কদিন ধরে বাসন মাজতে মাজতে না বলতে পারো কোমর আরও ধরে যাচ্ছে। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, শম্পা মাইতি দিদিভাই, পিজি লাইফস্টাইল ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো শাড়ি পরে তোমায় খুব ভালো লাগছে, আর তুমি টাইটেলে 2 বার থাকা লিখেছো। হ্যাঁ গো, মাঝে মধ্যে না ওই রকম একটুখানি হয়ে যায়। তো এইবার দেখো তো মাটনের চর্বির কারিটা কেমন হয়েছে। ঠিক দেখতে যতটা লোভনীয় লাগছিল, খেতেও ঠিক দুর্দান্ত লাগছিল। তবে নামানোর আগে না একটুখানি দিয়েছিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো। তারপরে এইরকম একটা আইটেম রেডি। আর কৌশিকেরও এটা খুব পছন্দ হয়েছে, বেশ একটুখানি তেল ঝাল মশলাটা বেশি দিয়ে রান্না হয়েছে।
তো ওইটা যেহেতু অতটা রিচ করে করেছি, তো সেই জন্য ভাবলাম মাছের ঝোলটা না পাতলার মধ্যেই রাখি, কারণ আজকে না আর ডাল করতে ইচ্ছা করছিল না, সকাল থেকে এত কিছু করেছি আর ডাল রান্না করতে ভালো লাগছিল না। তো ভাবলাম মাছের ঝোলটা তাহলে পাতলা করে করি, বাপিকে এখানে মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে দেবো। আর এই যে এখন এখানে মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর তোমরা অনেকেই বলো জানলাটা পরিষ্কার করতে, জানলাটা পরিষ্কার করতে। জানলাটা কি হয়েছে বলো তো, যে গ্রিলটা দেখছো না কালচে কালচে হয়ে রয়েছে, ওখানে না অনেক জায়গায় রং উঠে না কালো কালারের গ্রিল বেরিয়ে গেছে, যার জন্য ওইটা কালচে কালচে লাগায়। আর যে কপারটা দেখো ওখানেও অনেক কালো কালো দেখা যায়, ওগুলো সত্যি কথা বলতে তেলকালি পড়েছে। তবে ওই জানলাটা না মানে ভেতর দিয়ে পরিষ্কার করা যায় না, বাইরের দিক দিয়ে করতে হবে। আর বাইরের দিক দিয়ে করা মানে আমাকে বাড়ির পিছনে যেতে হবে, যেখানে আমি যেতে পারি না। তো কৌশিকের যবে সময় হবে ওকে এদিক থেকে গরম জল টল সার্ভ দেবো আর ও দিক থেকে পরিষ্কার করে দেবে, কিন্তু ওর তো সময়ই হয়ে ওঠে না। তো দেখি, ওকে বলেছি পুজোর আগে একটা রবিবার আমার সঙ্গে সাথ দিবা, পুরো বাড়িটাকে ভালো করে পুজোর আগে একবার পরিষ্কার করতে হবে। তো দেখি কবে কি হয়। তো আর কমেন্ট করেছিলে হচ্ছে মনামি সরকার। তো দিদিভাই লিখেছো যে তুমি মানে আমি তোমার বাড়ির ওইখানেই গেছিলাম, তুমি বাড়ি থাকলে দেখা হতো। কি করবো বলো, হট করে ঠিক হয়েছে যাব, আমি যে আলাদা করে যে বলবো সেই সুযোগটাও আমার কাছে হয়নি। চলো আবার অন্য সময় দেখা করা যাবে। আর কমেন্ট করেছিলে শম্পা মাইতি দিদিভাই, আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই, লোপা মুদ্রাদি, চৈতালি, মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই, সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই, লিলিমা মাইতি দিদিভাই, মনীষা দিদিভাই, প্রিয়াঙ্কাস ব্লগ থেকে দিদিভাই, সুরবিধি, রত্না ভৌমিক দিদিভাই, কুহু সানসাইন থেকে দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, দেবলীনা ঘোষ অধিকারী আইডি থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছো না যে কবে থেকে ভাবছি বড়মার কাছে যাব, কিন্তু হয়েই উঠছে না। কি বলো তো, এইটা না যতক্ষণ না মা তোমাকে না টানবে ততক্ষণ তুমি যেতে পারবে না। এটা আমি বলছি না, এটাতে যদি তোমার খারাপও লাগে প্লিজ কিছু মনে করো না, কিন্তু যতক্ষণ না ভগবান না টানবে তুমি তার দরবারে যেতেই পারবা না। তো মাকে মন থেকে ডাকো, দেখো মা তোমাকে কবে ডাকে, তখন গিয়ে মন শান্তি করে পুজো দিয়ে এসো। আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই। তো তুমি লিখেছো না কতদিন মোগলাই খায় না। হ্যাঁ গো, আমাদেরও অনেক দিনই খাওয়া হয় না, তবে তোমাদের ওদিকে পাওয়া যায় না, তো আমাদের দিকে ভালো মতোই পাওয়া যায়। তো এদিকে তো ঘর মুছছিলাম, আর তোমাদেরকে একটা ব্লগে শেয়ার করেছিলাম না আমাদের ঘরে ফ্যানের রেগুলেটরটা খারাপ হয়েছিল, তো তখনই কাকু এসেছিলো হচ্ছে ওটাকে সারাতে। তো কী আর করা যাবে, ওই ঘরটাকে আরও একবার পরে মুছতে হয়েছিল। তো এদিকে যেহেতু ওদের সেরকম কোনো কাজ নেই, তো ভাবলাম দাঁড়িয়ে থেকে লাভ নেই, এদিকে যেটা ঘর মোছাটুকু বাকি আছে তো সেই ঘর মোছাটুকু করে নেই। তো এই করতে করতেই বলতে পারো প্রায় 1:45 বেজে গেছে। তো সেই যে সকালবেলা 6টার থেকে শুরু করেছি আর এই বাজে হচ্ছে 1:45। মাঝখানে কিন্তু কোনো মানে রেস্টের কিছু নেই, দেখলেই তো ওই কাজ করতে করতে যখন পাচ্ছি না তখনই একটুখানি বসছি, যার জন্য বলতে পারো শেষের দিকে গিয়ে না আর শরীরটা সাথ দিচ্ছে না। আর যখনই কিন্তু শরীরে এরকম করে দেখবে জোর করে কাজ করা হয় না, তখন কিন্তু শরীর আরও খারাপ হয়ে যায়। আর একজন দিদিভাই জিজ্ঞেস করেছিল যে আমি মাছে নুন মাখিয়ে রাখি কেন। এটা তোমাদের এই কার থেকে যেন আমার শেখা যে মাছে যদি নুন মাখিয়ে রাখা যায় তাহলে মাছের টেস্টটা খুব ভালো থাকে। তবে তুমি যদি কোনো দিন করে না থাকো তোমাকে বলবো একদিন একটা মাছে ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তাহলে নেক্সট বার থেকে করবে। তো তারপর এই যে ঠাকুরের জামা কাপড় তুলে স্নান সেরে এখানে পুজো দিয়ে নিয়েছি। আর তখন দেখলি না হালকা মেঘমেঘ করছিল, এরপরে কিন্তু একদম ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিল। আর এই বৃষ্টির মধ্যে একটুখানি শুয়ে রেস্ট নেওয়া বলো, ফোন ঘাটা বলো, করতে কিন্তু দারুণ লাগে। আর এত ছাট আসছিল না, আমার জানলার সব গাছগুলোও ভালোভাবে স্নান করে গেছে। অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন অনেক বাজে হচ্ছে 8:15। 6:30টার সময় নিচে গেছি সন্ধে দিতে, আস্তে আস্তে আর কি নিজের সমস্ত কাজ ছেড়ে আস্তে আস্তে 8:15 বাজে। আর আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে রাখতে হয়েছে, সমস্ত ঠাকুর নামিয়ে সব কিছু ঝেড়ে মুছে আবার তোলা, প্রচুর সময় লাগে। তো যাই হোক, সময় লাগলেও কাজটা শেষ করেছি, এই অনেক। তো এখন তো এতটা লেট হয়েই গেছে, এখন আর কোনো সিনেমা টিনেমা চালাবো না, চুপচাপ টিভিতে একটু গানই শুনবো। কারণ কৌশিক বললো ও আগের ট্রেন পেয়ে গেছে, যথারীতি তাড়াতাড়ি বাড়ি আসবে। তো আবার সে নিচে গিয়ে ভাত টাত রান্নাঘরে এই করতে করতেই জীবন চলে যাচ্ছে। সারাদিন এই সংসারের কাজ সামলাতে সামলাতে এটা ওটা সেটা দেখবে। আর সংসারে আমাদের মেয়েদের এত খুচখাচ কাজ থাকে না, যেগুলো কাউকে বলা যাবে না যে তুমি কি করছো, কিন্তু করতে যাও ওর পিছনে খুচখাচ করে সারা দিনটা চলে যাবে। আর একজন দিদিভাই হবে কি বোনু হবে, তো তুমি আমাকে বলেছো যে রাত্রে শোয়ার সময় বিনুনি করে শুতে। তো তোমাকে একটা কথাই বলতে চাই, আমার চুলে বিনুনি থাকে না। তার কারণ এই যে সাইডের এই যে চুলগুলো না, এগুলো এমন একটা পর্যায়ে যায় না, যদি বিনুনি করি পেছনের যে বড় চুলগুলো আছে সেগুলো দিয়ে বিনুনি হয়। আর এই সামনের যে লেয়ার, এখানে না লেয়ার দেওয়া ছিল, বড় হয়ে গেছে, আর একবার দিতে হবে লেয়ারটা।
তো যে লেয়ারগুলো ছিল না সেগুলো তো বড় হয়ে গেছে, সেগুলো ঠিক এই পজিশনে না এরকম করে বট গাছের ঝুড়ির মতো নড়ে, যার জন্য আমি বিনুনি করি না, কারণ বিনুনি আমার থাকে না, বিনুনি খুলে যায়। এবং এমনও হয়েছে জানো তো, বিনুনি বেঁধে রাতে শুয়েছি, কখন দেখছি বিনুনির গাডারটা খুলে গিয়েছে। মানে কি বলবো, চুলটা আমার এতটাই, কিছু না করা সত্ত্বেও এতটাই সিল্কি হয়ে থাকে, কিচ্ছু টেকে না। আমার চুল সব থেকে ভালো থাকে ওকে ছাড়া রাখলে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।